বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি মেডিকেলে তোমাদের স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.1 অঙ্ক শুরু করব। তো এর আগে আমরা এই ভিডিওতে তোমাদের এই 16.1 অধ্যায়ে যে সকল সূত্রের মুখোমুখি হতে হবে আমরা সেই সূত্র সম্পর্কে আলোচনা করব এবং এরই সাথে আমরা বলে দিচ্ছি যে আমরা এই 16.1 থেকে শুরু করে 16.4 পর্যন্ত আমরা প্রত্যেকটি অধ্যায়ের সূত্র আলোচনা করার পরে আমরা সেই অধ্যায়গুলির অঙ্ক তোমাদের সমাধান করে দেব। তো এজন্য আমাদের এই প্রাথমিক যেই মৌলিক বিষয় নিয়ে যে আলোচনা রয়েছে সেই সূত্র সম্পর্কিত আলোচনা তোমরা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবা, দেখবা যে 16.1 এর সম্পূর্ণ অঙ্ক তোমাদের সহজ হবে। তো আমরা এখানে 16.1 যেহেতু রয়েছে, প্রথমে আমরা এই 16.1 এর আমরা জানি যে এখানে ত্রিভুজ সংক্রান্ত সূত্র রয়েছে। এখানে সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তো আমরা এই কয়টা ত্রিভুজ এবং আরো একটি অঙ্ক রয়েছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। তো মোটামুটি আমরা 4টা বা 5টা বিষয়ে যদি জানতে পারি তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্ক কিন্তু সম্পূর্ণ ভালোভাবে পারবো। তো সেজন্যই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। তো আমরা প্রথমে যাচ্ছি, দেখো ত্রিভুজে সমকোণী ত্রিভুজে আমাদের এখানে সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের কোনো একটি কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা এখানে হাতে একা ধরে নিয়েছি এটা 90 ডিগ্রি কোণ বা সমকোণী, এখানে সমকোণ, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের যে সূত্র আমরা পাবো সেটা হচ্ছে ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রফল আমরা যদি লিখি যে সমকোণী ত্রিভুজ 1 নাম্বার সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর আমরা যদি এটা ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের এই যে হাফ, এই যে উচ্চতা এটা ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমি আর উচ্চতাকে যদি আমরা গুণ করি করে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই অথবা হাফ দ্বারা যদি গুণ দিই সেক্ষেত্রে আমাদের এটার ক্ষেত্রফল চলে যাবে। তো এখন আমরা দেখো আরো একটি ত্রিভুজ যেটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুই একই সমান অর্থাৎ 3 বাহুই সমান, সেই ত্রিভুজকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এবং সমবাহু ত্রিভুজের মনে রাখবে যে সমবাহু ত্রিভুজের যদি বাহু 3টা সমান হয় তাহলে কোণ 3টাও কিন্তু সমান হবে। তাহলে সমবাহু ত্রিভুজ আমরা এভাবে রাখতে পারি যে সমবাহু ত্রিভুজ আমরা ধরে নিলাম আমরা সব বাহু সমান, হাতে একা যদিও সমান হবে না, তারপর আমরা ধরে নেব যে সমবাহু ত্রিভুজ বলতে আমরা 3 বাহু সমান বুঝি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা আমরা এই দুইটা সূত্র লিখব। তাহলে হচ্ছে 2 নাম্বার সমবাহু ত্রিভুজ, এখানে হচ্ছে প্রথমত ক্ষেত্রফলের সূত্র এটা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কয়ার, √3/4 ইন্টু বাহু স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখানে এটা হচ্ছে এই ত্রিভুজের বাহু। এখন আমরা যদি পরিসীমা বের করি তাহলে পরিসীমার সূত্র পরিসীমা সমান, এখানে পরিসীমা যে কোনো কিছুর পরিসীমা আমরা বৃত্তের ক্ষেত্রে পরিধি বলে থাকি, আর চতুর্ভুজ ত্রিভুজের ক্ষেত্রে আমরা পরিসীমা বলি। পরিসীমা বলতে আমাদের 4টা বাহু বা 3টা বাহু সেই সম্পূর্ণ বাহুর যে যোগফল সেটাকে আমরা পরিসীমা বলি। তাহলে এখানে কিন্তু দেখো এই 3টা বাহুর যোগফল অর্থাৎ a প্লাস a প্লাস a, তাহলে 3টা বাহু যোগ করলে কি হবে 3a, এটা হচ্ছে পরিসীমা 3 ইন্টু a অর্থাৎ 3 ইন্টু বাহু। তো আমরা এখন সমদ্বিবাহু ত্রিভুজ দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ কিরকম? সমদ্বিবাহু ত্রিভুজ হলে আমাদের বুঝতে হবে সমদ্বি, এখানে দ্বি বলা আছে, দ্বি। আমরা জানি যে দ্বি মানে কত? দ্বি মানে কিন্তু 2, তার মানে সমদ্বিবাহু মানে সমান 2 বাহু। তাহলে এখানে আমাদের 2টি বাহু হবে a আর অপরটি হবে b, অর্থাৎ 2টি বাহু সমান এবং আরো একটি যেটা বাহু সেটা হচ্ছে অসমান।
অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমান হলে আর আরেকটি অপর যদি সমান না হয় সেক্ষেত্রে সেই ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা যদি ক্ষেত্রফল লিখি এখান থেকে যে সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে ক্ষেত্রফল এটা b/4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে b এবং a কিন্তু চলক, তাহলে b কি? b হচ্ছে ভূমি, অর্থাৎ যেটা অসমান বাহু, এই অসমান বাহুকে আমরা b ধরব, b, আর সমান যে দুই বাহু থাকবে সেই সমান দুই বাহুকে আমরা a ধরব, তাছাড়া কিন্তু আমাদের ভুলে যাবে। তাহলে এখানে কি যে এটা হচ্ছে সমান দুই বাহু আর b হচ্ছে অপর বাহু বা ভূমি, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এখন এটা যদি আমরা পরিসীমা বের করি, তাহলে পরিসীমা তাহলে পরিসীমা বলতে কি বললাম এর আগে, যে ত্রিভুজক বা চতুর্ভুজক সবগুলো বাহুর যোগফলই হচ্ছে ওই ত্রিভুজ বা চতুর্ভুজের পরিসীমা। তাহলে এখানে যদি আমরা এই তিনটা বাহু যোগ করি, দেখো a প্লাস a প্লাস b, এখানে a প্লাস a প্লাস b, এই বাহু a, এই বাহু a এবং এই বাহু b। তাহলে a প্লাস a প্লাস b হলে কি হয়? a প্লাস a প্লাস b হলে কি হবে? দেখো a প্লাস a প্লাস b সমান a আর a যোগ করলে 2a প্লাস ab, তাহলে 2a প্লাস b হবে। তাহলে এটা কি হবে? 2a প্লাস b। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই কোনোটির সমান নয় সেটাকে বলা হয় বিষমবাহু। তাহলে আমরা এই ত্রিভুজটা কল্পনা করতে পারি এরকম। দেখো তিন বাহু তিন রকম, একটা আমরা a ধরবো, একটা b ধরবো আর একটা c ধরবো। যেহেতু তিনটা তিন রকম, দেখো যদি সমান হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা a ধরেছি, আর দুই রকম হলে আমরা a আর b ধরেছি। এখন আমাদের কিন্তু তিন রকম বাহু, তাহলে এই তিন রকম বাহুর জন্য আমরা কি ধরবো? a b c ধরবো। তাহলে সেক্ষেত্রে 4 নম্বর ত্রিভুজ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল সমান রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তো আমরা এখানে এই যে এসটা যেটা লিখেছি এস হচ্ছে অর্ধ পরিসীমা। তো এই সূত্রে এই ত্রিভুজের মান অর্থাৎ ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কিন্তু অর্ধ পরিসীমাটা আগে লাগবে, অর্থাৎ পরিসীমা কিন্তু আমাদের আগে লাগবে। সেজন্য আমাদের পরিসীমার সূত্র আমরা দেখো, পরিসীমার সূত্র এখানে আমরা লিখে দিচ্ছি যে 4 নম্বরে এখানে পরিসীমা হবে পরিসীমা সমান, তাহলে তিনটি বাহুর যোগফল a প্লাস b প্লাস c, অর্থাৎ a প্লাস b প্লাস c যোগ করলে a প্লাস b প্লাস c এটাই হবে। তাহলে এটা হচ্ছে পরিসীমা। আমাদের কি করতে হবে যে আমাদের এই ক্ষেত্রফল বের করার জন্য আগে আমাদের এই পরিসীমা বের করে আমাদের 2 দ্বারা ভাগ দিয়ে আমাদের কিন্তু অর্ধ পরিসীমা বের করার পরে এই সূত্রে আমাদের a b c এবং s এর মান বসাতে হবে। তো এখন আমরা আরো একটি যেটা সূত্র তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে কোন একটি ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকবে এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, অর্থাৎ যে কোনো দুইটি বাহু থাকবে এবং এর কোণ থাকবে আমাদের এখানে যে কোনো কোণ থাকতে পারে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু দুইটি বাহু a এবং b থাকবে, এই বাহু কিন্তু থাকবে না, শুধুমাত্র অন্তর্ভুক্ত কোণ থাকবে। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এখানে লিখতে হবে ক্ষেত্রফল সমান হাফ ab sin থিটা, অর্থাৎ এখানে হাফ ab sin থিটা বলতে হাফ হচ্ছে হাফ আর a হচ্ছে এক বাহু, b এক বাহু, a এক বাহু b এক বাহু, আর যে কোণটা রয়েছে 60 ডিগ্রি বা 40 ডিগ্রি যেটা থাকুক, আমাদের sin থিটা মানে sin এই যে কোণের মান 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, তাহলে আমাদের কিন্তু এই বাহুর মান পাওয়া যাবে। অর্থাৎ আমাদের এখানে বলতে পারে যে
এই যে দুইটি বাহু দেওয়া আছে একটা ত্রিভুজের, যে একটা দৈর্ঘ্য 26 একটা 28 এবং অন্তর্গত কোণ 60 ডিগ্রি, তাহলে বের করো যে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তখন আমাদের a এর মান 26, b এর মান 28 এবং 60 ডিগ্রি কোণ যেটা আমাদের বলেছিলাম, তাহলে এই যে থিটার মান 60 ডিগ্রি বসালে আমাদের কিন্তু এই ত্রিভুজের মান চলে আসবে। তো এখন তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের আমি যে সূত্রটা আগে লিখে দিয়েছিলাম, দেখো আমরা এই সূত্র অবশ্যই ক্লিয়ার হয়েছি। আমরা যেটা লিখে দিয়েছিলাম প্রথমে, যে সূত্রটা লিখছিলাম এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের। তো প্রথমে লিখছিলাম কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটা ছিল কিন্তু সমবাহু ত্রিভুজের, সমবাহু না আসলে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সরি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এটা ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা যদি মনে করি যে আমরা যে ত্রিভুজগুলো আমরা নিয়েছি এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই সূত্র দিয়ে বের করবো, সেটা সম্ভব যদি আমরা এই ত্রিভুজের উচ্চতা বের করতে পারি। অর্থাৎ যে কোনো ত্রিভুজের উচ্চতা যদি আমরা বের করতে পারি এবং এর ভূমির মান থাকবে, তাহলে এই উচ্চতা এবং ভূমির মান দিয়ে আমরা যদি এই সূত্রের মান বসায় দিই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কিন্তু প্রত্যেকটা ত্রিভুজেরই ক্ষেত্রফল চলে আসবে। তো এরপর আমার যেটা বলার কথা সেটা হচ্ছে এটা তোমরা মনে রাখবা যে আমাদের বিভিন্ন সময় আমাদের পড়তে হবে এরকম সমস্যায় যে এর উচ্চতা দিয়ে কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। সেটা পরবর্তী অধ্যায়ে বা তোমাদের আরো সামনে ক্লাসে হতে পারে। তো আমরা এখন যেটা তোমাদের বোঝাবো সেটা হচ্ছে এই যে আমরা ক্ষেত্রফল লিখেছি, এটা তো হাফ এ বি সাইন থিটা আমাদের মনে থাকবে যে এখানে কোণ থাকবে, যে থিটা কোণ, এটা আমাদের মনে থাকবে। কিন্তু যেটা মনে থাকবে না বা যেটা একটু সমস্যা হবে সেটা হচ্ছে কি, যে আমাদের তিনটা ক্ষেত্রফল মনে করো যে মনে আছে, যে একটা হচ্ছে √3/4² একটা হচ্ছে b/4 √4² এবং আরেকটা হচ্ছে √s × s - a s - b s - c। আমরা জানি যে এই তিনটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন আমাদের ভুল হয় কোথায়, যে আসলে কোন ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা, এটা আমাদের কিন্তু ভুল হয়। এইটা ক্লিয়ার করার জন্য আমি বলছি যে দেখবে যে এখানে সমবাহু ত্রিভুজ দেখো তো কয়টি চলক রয়েছে, এখানে সবগুলা বাহু কিন্তু একই, অর্থাৎ এটা 5 হলে 3টাই 5, 10 হলে 3টাই 10, তাহলে সবগুলা বাহু কিন্তু একই বা সবগুলাই a। তো যেটাতে একটি চলক রয়েছে সেটা হচ্ছে এক চলকের যে সূত্র সেটা হচ্ছে সেই ত্রিভুজের। তাহলে একটি চলক কোন ত্রিভুজে রয়েছে, সমবাহু ত্রিভুজে রয়েছে একটি চলক। সমবাহু মানে কি, সমান বাহু, সব বাহু সমান, সেক্ষেত্রে সমবাহুতে একটি চলক, তাহলে একটি চলক যে সূত্র থাকবে আমরা বুঝে নেব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন যেটা যে এই সূত্র দেখো b/4 √4² মানে এখানে দুইটি চলক, দেখো b এবং a, এটা কিন্তু b, তাহলে b তো একই চলক, তাহলে a আর b হচ্ছে দুই রকম চলক রয়েছে। তাহলে আমরা দুই রকম চলক দেখে কি বুঝবো, যে কোন ত্রিভুজের দুই রকম বাহু রয়েছে। দুই রকম বাহু কোন ত্রিভুজে রয়েছে, দুই রকম বাহু রয়েছে কিন্তু সমদ্বিবাহুতে। সমদ্বিবাহু মানে দুই বাহু সমান। সেখানে আমরা ধরেছিলাম যে প্রথম দুইটি বাহু সমান আমরা a ধরেছিলাম, আর পরে যেটা বাহু যেটা অসমান সেটা b ধরেছিলাম। তাহলে যেটাতে দেখবে যে দুইটি বাহু দুই রকম, সেটা হচ্ছে এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর এইটা মনে রাখতে কি আমাদের এটা তো মনে রাখতে হচ্ছে না, যে এই দুটো তো আমাদের হয়ে গেল সমদ্বিবাহু আর সমবাহু, তাহলে এটা অবশ্যই এটা বিষমবাহু, মানে এখানে a b c তিনটি চলক, তিন বাহু কিন্তু তিন রকম, তার মানে b সম মানে সমান নয়। সেক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব। তো আমরা এখন এখান থেকে বুঝে নেব যে আসলে যদি আমরা মুখস্থ করি সূত্র আমাদের কিন্তু মনে থাকবে না, এই জন্য আমরা একটু চেষ্টা করবো বুঝে এটা ভালো করে মানে ইয়ে করার জন্য, যাতে এটা মনে থাকে। আর বিশেষ করে ভুল যেটা আমরা বলে দিলাম যে এই যে সমবাহু কোনটা, সমদ্বিবাহু কোনটা, বিষমবাহু কোনটা, এটাই কিন্তু বেশি ভুল হয় তোমাদের। তো আমরা এখান থেকে যে পরবর্তী অঙ্ক আমরা করবো 16.1 অধ্যায়ের, সেই অঙ্কগুলোতে কিন্তু আমরা এই সূত্রসমূহের সম্মুখীন হব। এই সূত্রগুলো আমাদের কিন্তু এখানে প্রয়োগ করতে হবে, আমাদের এই সূত্র দ্বারাই অঙ্কগুলো করতে হবে। সেহেতু অবশ্যই এই ক্লাসটা তোমরা অবশ্যই খুব মনোযোগ দিয়ে করবা। এরপরও যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাদের বলবা, কারণ যদি তুমি আমাদের নিয়মিত স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমরা চেষ্টা করবো তোমাকে তোমার গণিতটাকে সহজ করে দেওয়ার জন্য। কারণ পড়াশোনা কিন্তু খুব সহজ ব্যাপার,
গণিত কিন্তু আরো সহজ। কিন্তু যদি তুমি গণিতের মৌলিক বিষয়গুলো না বুঝো, যেমন সূত্র যদি না বুঝো, তাহলে তোমাদের কিন্তু গণিত খুব কঠিন হবে। এজন্য আমি বলছি যে আমাদের কোথাও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় আমাদের জানালে আমরা তোমাদের সেটা আবারও সলভ করে দেবো। আর আমরা এরকমভাবে প্রত্যেকটা অধ্যায়েরই কিন্তু সূত্র নিয়ে আগে আলোচনা করবো। 16 পয়েন্টের যত অঙ্ক রয়েছে সবগুলো নিয়ে, কারণ এই অধ্যায়ে কিন্তু সূত্রের প্রয়োগ বেশি। আমরা আগেকার যেগুলো অধ্যায় রয়েছে সেগুলোতেও যেগুলো সূত্র প্রয়োজনীয় সেগুলো কিন্তু সে আলোচনা দিয়েছি, আর যেগুলো প্রয়োজন না আমরা সেটাতে সরাসরি অঙ্ক করেছি। তো এটা এজন্যই গুরুত্বপূর্ণ যে আমাদের এই বিষয়গুলো যদি আমরা যে কয়েকটা বিষয় এখানে করলাম এখানে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে 16.1-এ 10টি অঙ্ক রয়েছে। এর মধ্যে একটি সৃজনশীল, সেটা 10 নম্বর। 1 থেকে 9 পর্যন্ত সাধারণ যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবা। এজন্য অবশ্যই তোমরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা এবং বুঝবা এবং সূত্রগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। এজন্য আমরা আজকে আর কোনো কথা না বলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের যে 16.1-এ অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো সমাধান করে দেওয়ার জন্য আমরা আবারও তোমাদের সামনে হাজির হব। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।